আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে অনেকদিন পর আমরা আরেকটি অনলাইন ক্লাস নিয়ে আসলাম। আমাদের অনলাইন ক্লাস প্রত্যেকটা যখন শুরু করি, তখন আমার কেন জানি এই কথাটাই বারবার মনে পড়ে। কারণ আমি সবসময় অনলাইন ক্লাস নিতে দেরি করি। এর জন্য আমি দুঃখিত না। কারণ অনলাইন ক্লাস নিলে তোমরা অফলাইনে আসো না। একদম অফলাইনে আসার হার সেটা মোটামুটি মানে এই গ্রাফ থেকে এটা নামতে এখানে চলে আসে। বুঝছো? এভাবে এরকমই চলে। মোটামুটি এই অবস্থা। আজকে আমরা পড়ব মোতাহার হোসেন চৌধুরী। মোতা কি হের। আচ্ছা, আমরা সবুজ নিই। হ্যাঁ, মোতাহার হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ না, এটা হবে বৃক্ষ। বানানটা ভুল আসছে, এটা আমি খেয়াল করছি, কিন্তু আসলে স্লাইড নিয়ে ফেলার কারণে এটা বাদ। জীবন বৃক্ষ, জীবন কি বৃক্ষ। বৃক্ষ মানে কি গাছ, বৃক্ষ মানে কি গাছ। আমরা সকলে জানি এখানে আমাদের জীবন যে বোধ, এই জীবন বোধের সাথে গাছের আসলে কীভাবে গাছের আসলে কী ধরনের মিল আছে, বা গাছ আমাদের জীবন বোধের সাথে কিভাবে সম্পর্কিত, গাছ কিভাবে আমাদের জীবন বোধের সাথে প্রাসঙ্গিক, এই জিনিসটা এই প্রবন্ধের মাধ্যমে দেখানো হয়েছে। এটা একটি প্রবন্ধ। এই প্রবন্ধে আমাদের কেন আসলে গাছের জীবন ধারণের কৌশল বা গাছের জীবন ধারণের যে স্টাইল, সেটা কেন ফলো করা উচিত, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো আমরা এটার পড়ার মধ্যে চলে যাব গা। এটা এখানে প্রথমে কি শুরু করছে, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া না। অর্থাৎ তুমি কোনো মতে বেঁচে আছো এবং কোনো মতে বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো তোমাকে প্রোভাইড করা দরকার, তোমাকে দেওয়া দরকার সমাজ থেকে, তুমি যে বিষয়গুলো সমাজ থেকে পাও, সেই বিষয়গুলো দেওয়া শুধু তোমার কি সমাজের কাজ না, সেগুলো দেওয়ার কি তোমার শুধু সমাজের কাজ না, মানুষকে বড় করে তোলা। মানুষকে কি করে তোলা? বড় করে তোলা। এখন মানুষকে কীভাবে বড় করে? তোমাকে কি সে কি মানে বয়সও বড় করবে, শরীর স্বাস্থ্য বড় করবে, এ ধরনের না। আমাদের যে মানুষের ভেতর যে মনুষ্যত্ব থাকে, আমার যে মনুষ্যত্ব বোধ যেটা থাকে, বা আমরা মানুষ হিসাবে আসলে যে বিষয়টাকে বুঝে থাকি, আমরা মানুষ হিসেবে আসলে যে বিষয়টাকে বুঝে থাকি, সেই বিষয়টাকে বড় করে তোলা। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে এই বিষয়গুলোকে বড় করে তোলা। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা। কেমন জীবন? বিকশিত জীবন। বিকশিত জীবন বলতে তাহলে কি বোঝাচ্ছে এখানে? আমার মূল্যবোধ সহ বড় হওয়া যে জীবন, সে বড় হওয়া যে মানুষ, ওই মানুষটার কথা বলছে। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি। স্বল্প প্রাণ কেমন বুদ্ধি? স্থল বুদ্ধি। স্থূল বুদ্ধি মানে কম বুদ্ধি। স্বল্প প্রাণ মানে যার প্রাণ কম। প্রাণ কম বলতে তার চঞ্চলতা কম, প্রাণ কম, বা জীবনে বেঁচে থাকার আগ্রহ কম, বা জীবনে কোনো মতে সে পৃথিবীতে টিকে আছে, এই ধরনের মানুষ। জবরদস্তি প্রিয়, মানে সে ঝগড়া দিতে পছন্দ করে, বা এই ধরনের একটা ঘটনা, এই ধরনের প্রিয় যে মানুষগুলো মানুষের সংসারে পরিপূর্ণ। আমাদের মানুষের সংসার আজকে কি এই ধরনের মানুষে পরিপূর্ণ। স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তি প্রিয়, এই ধরনের মানুষে পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা। ওই মানুষগুলোর কাজ কি? নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলা না, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। অন্তরায় মানে কি? বাধা। অন্তরায় মানে কি? বাধা। লিখে দিচ্ছি, খাতা লিখে ফেলবা। অন্তরায় হচ্ছে বাধা। মানে কিছু মানুষ থাকে যাদের জীবনের লক্ষ্য সে নিজে বড় হবে, নিজে ভালো থাকবে, এইটা না, অন্য কেউ যেন খারাপ থাকে, এটাই তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা কি ওই মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রেম ও সৌন্দর্যের স্পষ্ট লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। ওই মানুষগুলো নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি কেন? কারণ ওরা প্রেম এবং কি সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। এদের একমাত্র দেবতা অহংকার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কাদের একমাত্র যে দেবতা অহংকার? যারা স্বল্প প্রাণ, যারা স্থূলবুদ্ধি, অথবা যারা জবরদস্তি প্রিয়। অথবা এই প্রশ্ন, যারা স্বল্প প্রাণ, অথবা যারা স্থূলবুদ্ধি, অথবা যারা জবরদস্তি প্রিয়, ওই মানুষগুলোর একমাত্র দেবতা কি, অথবা ওদের দেবতা কি? দেবতা কি? অহংকার। অর্থাৎ ওরা একমাত্র অহংকারের পূজা করে। ওরা কি করে? ওরা অহংকার নিয়ে থাকে, ওদের পুরো জীবনটা অহংকারের উপর কাটাচ্ছে। তাদের চরণে মানে হচ্ছে পায়ে, তাদের কি তারই চরণে, অর্থাৎ অহংকারের চরণে তারা নিবেদিত প্রাণ। অর্থাৎ অহংকারের জন্য তারা কি পুরো জীবনকে কাটিয়ে দিচ্ছে অহংকারের জন্য। অহংকার কত প্রকার দেখো: ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার। এইটা আমি একটু বলি। ব্যক্তিগত অহংকার মানে কিছু বলো না, তুই জানোস আমি কে, এটা হচ্ছে কি ব্যক্তিগত অহংকার। তুই জানোস, আসলে জানলে জানাইস, তুই জানোস আমি কি, এটা কি ব্যক্তিগত অহংকার। পারিবারিক অহংকারেরও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমি বলি, তুই জানোস আমার জামাইকে, তুই জানোস আমার বউকে, তুই জানোস আমার বাপকে, তুই জানোস আমার মাকে, তুই জানোস আমার বড় ভাইকে। এগুলো হচ্ছে কি পারিবারিক অহংকার। জাতিগত অহংকার, তুই জানোস আমার বংশ কে, কি বংশ, তুই জানোস পুরো এলাকা আমাদের নামে চলে, তুই জানোস আমরা জমিদার। আমার একটা স্টুডেন্ট আছে, খুব কাছের স্টুডেন্ট, তারিফ।
তার মোটামুটি সে তার সাথে যখন কথা বলি সে তখন তার নানু বাড়িতে চলে যাবে এবং তার নানারা যে জমিদার ছিল এই জিনিসটা বলবে। সেটা হচ্ছে কি জাতিগত অহংকার। তারিফ, তুমি ভিডিওটা দেখলে একটু জানাবা। সবের এই সবের নিশান, নিশান মানে হচ্ছে পতাকা, নিশান মানে কি পতাকা, নিশান মানে কি পতাকা, নিশান মানে কি পতাকা। ওই সবের নিশান ওড়ানোই এদের কাজ কি ওই জিনিসগুলোর নিশান ওড়ানো, ওই জিনিসগুলো কি ওড়ানো নিশান উড়ানো, অর্থাৎ ওই অহংকারের পতাকা উড়ানো। আমার অহংকার নিয়ে থাকা আর কি। মাঝে 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 মানব প্রেমের কথাও তারা তারা মাঝে মাঝে আমার মানব প্রেমের তারিফ বলে মাঝে মাঝে মনে যে আমার নানারা আগে জমিদার যখন ছিল ওরা শুধু মানুষকে খাওয়াইতো। ওরা কোন মানুষগুলোকে খাওয়াইতো? যে মানুষগুলো ওদের জন্য সারাদিন কুত্তার মতো খাটতো। কেমন কুত্তার মতো সারাদিন ওর নানার পিছনে মনে করো শ্রম দিত। মানুষগুলো মাসিক ইনকাম মনে করো ওদের 5 থেকে 7,000 টাকা থাকতো, বুঝছো? ওরা কাজ করতো 15-20 হাজার টাকার, দিত 5 থেকে 7,000 টাকা, মাসে একদিন খাওয়াইতো, খাওয়াই মোটামুটি পুরো এলাকায় কি এলাকার বিশিষ্ট সমাজ সেবক হয়ে যেত। কি হয়ে যেত? সমাজ সেবক। মনে রাখবা, সমাজ সেবক। আমাদের কিন্তু আশেপাশে এরকম প্রচুর সমাজ সেবক আছে, কিন্তু তাদের নেশা ধরে না। বলছে কিন্তু ওদের ওই মানব প্রেমী আসলে নেশা ধরে না। যারা আসলে আসল মানুষ ওরা বুঝে যে কোনটা আসলে লৌকিকতা, কোনটা লোক দেখানো, কোনটা বাস্তবিকভাবে, কোনটা মন থেকে আসে। যেমন আমি যে মানুষের জন্য কাজ করি এগুলো আসলে মন থেকে আসে, বুঝছো? আমার এগুলো কোনো লোক দেখানো না, এগুলো মানুষের মতো লোক দেখানো না, এগুলো মন থেকে আসে, বুঝছো? আরো কিছু বলতে পারতাম, মনে হয় আন্তরিকতা শূন্য। মানে ওই মানুষগুলোর কাজগুলো দেখলে মনে হয় আন্তরিক, ওদের কোনো আন্তরিকতা নাই, ওরা তোমার জন্য আসলে মন থেকে কাজটা করছে না, উপলব্ধিহীন বলি। কেমন বলি? উপলব্ধি, অর্থাৎ এতে কোনো উপলব্ধি নাই ওদের ওই কাজে কি নেই। ওরা কোনো ভেবে মানে এই কাজটা করার মাধ্যমে একটা মানুষের উপকার হবে ওরা কখনো ভাবে না। এই কাজটা করার মাধ্যমে একটা মানুষের উপকার হলে ভাবে না আমি লোক দেখাচ্ছি, এলাকার মানুষ আমাকে ইয়া বলবে। যেমন কিছু মানুষ আছে হজ করে কেন জানো? নামের আগে হাজি লাগানোর জন্য। মনে করো হাজি মির্জা। কিছু মানুষ ইয়া করে কিসের জন্য? নামের আগে হাজি লাগানোর জন্য। কিছু আছে 2 বার কোনো মতো যদি হজ করতে পারে নামের আগে হাজিটা হয়ে যায় কি আলহাজ। হাজি কি হয়ে যায়? সরেয়া ল হয় বোয়াকার বর্গীয় জ, ঠিক না? আলহাজ এভাবে তো হবে, আমি তো কখনো লাগাই না। আচ্ছা, আলহাজ তাহলে কি হয়েছে? আলহাজ হয়ে গেছে গা। এই মানুষগুলো হজ করে কিসের জন্য? আলহাজ হওয়ার জন্য। কিন্তু বাস্তবিকভাবে তার যে উপলব্ধি, ধর্মীয় যে শিক্ষা, ধর্মীয় উপলব্ধি, এটা কখনো তারা অনুধাবন করে না। এদের স্থানে নিয়ে দিতে হবে বড় মানুষ। ওই মানুষগুলো, যে মানুষগুলো অন্তঃসার শূন্য, স্বল্প প্রাণ, এই মানুষগুলো স্থানে কেমন মানুষ এনে দিতে হবে? বড় মানুষ এনে দিতে হবে, যাদের মধ্যে আসলে বুদ্ধি আছে, যারা চিন্তা করে, যারা মানুষকে মানুষ হিসেবে মনে করে। স্বপ্ন বুদ্ধি উদার হৃদয় গভীর চিত্ত ব্যক্তি, মানে যাদের হৃদয় উদার, যাদের গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ। মানে ওই যে মানুষগুলোর কাছে জীবনের বিকাশ মানে জীবনে মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায় তাদের কাছে মূল উদ্দেশ্য। কেবল টিকে থাকা না, কোনো মতো বেঁচে থাকা, এটা কিন্তু জীবনের মূল উদ্দেশ্য না। বেঁচে থাকা জীবনে একটা সময় মনে করো তোমার খারাপ সময় আসবে, ওই সময় তোমাকে বেঁচে থাকতে হবে, কোনো মতো বেঁচে থাকতে হবে। কিন্তু শুধুমাত্র বেঁচে থাকাই কিন্তু জীবনে কি না সবকিছু না। তাদের কাছে জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কলনে। প্রাণহীন ছাঁচ কি? তুমি কখনো শুনছো নাকি? চট্টগ্রাম মানুষ হলে শোনার কথা যে সাজের নাস্তা বলি না, সাজের নাস্তা শব্দ আসছে ছাঁচের নাস্তা থেকে। ছাঁচ কি? একটা আকৃতি। ছাঁচ মানে কি? আকৃতি। এই ছাঁচ মানে কি? আকৃতি বুঝায়, আকৃতি। এখন ওই নাস্তাগুলো দেখবা কোনো একটা নির্দিষ্ট আকৃতির হয়ে থাকে, একটা নির্দিষ্ট শেপের হয়ে থাকে। তোমরা আবার অনেকে আকৃতি বুঝো না, শেপ বুঝো, ঠিক না? প্রাণহীন ছাঁচ মানে ওই শেপের হয়ে থাকবে। তার বলতেছে কি সজীব বৃক্ষ। ওদের কাছে মানে বলতেছে যে মানুষগুলো হচ্ছে উদার হৃদয়, ওদের কাছে জীবনাদর্শের প্রতি কোনো প্রাণহীন আকৃতি না, ওদের কাছে জীবনাদর্শের প্রতীক হচ্ছে একটা সজীব বৃক্ষ। ওদের কাছে জীবনাদর্শের প্রতীক কি? সজীব বৃক্ষ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে যারা উদার হৃদয় গভীর চিত্ত ব্যক্তি বা যাদের কাছে জীবনের বিকাশ বড় হয়ে ওঠা, জীবনের বিকাশ তাই হচ্ছে কি বড়, ওই জিনিসে বড়, তাদের মানে তাদের জীবনাদর্শের প্রতীক কি? তাদের কি জীবনাদর্শের প্রতীক হবে কি? সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে। সজীব বৃক্ষ কেন? কারণ সজীব বৃক্ষের বৃদ্ধি আছে, সজীব বৃক্ষ কি আছে? বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য সে আবার কি নিজে প্রস্তুত হয়। অপরের কিসের জন্য? অপরের সেবার জন্য সে আবার নিজে প্রস্তুত হওয়া যায় যার কাজ। বৃক্ষের জীবনে গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব। বলতে আমাদের বৃক্ষের যে গতি আছে, তার যে বিকাশ আছে, তাদের বড় হয়ে ওঠা, এটা আমাদের উপলব্ধি করতে হবে। না হলে আমাদের জীবনে কি আমাদের যে মানে সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ। বৃক্ষের দিকে তাকালে কি হয়? জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। তাই
বারবার সেদিকে তাকানো বলতেছে। তাই মানে আমাদের বারবার হচ্ছে বৃক্ষের দিকে তাকানো উচিত। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাই বৃক্ষের কাজে সমাপ্তি না। মানে বৃক্ষ শুধু মাটি থেকে রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করছে, এখানে কিন্তু তার কাজে সমাপ্ত না। তার কাছে তাকে ফুল ফুটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। একটা গাছ যার ফুল নাই ফল নাই, ওই গাছকে তুমি আসলে পাত্তা দিবা? পাত্তা দিব না। আমরা ওই গাছকে রোপণ করবো যে গাছে ফুল হয় না ফল হয় না? রোপণ করবো না। এরা বলছে বৃক্ষের সার্থকতা মধ্যে কি আছে, ওই তার কি ফুল ফুটাতে হয়, ফল ধরাইতে হয়, এইখানে তার জীবন কিন্তু সার্থক না, হলে তার জীবন কি অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষের সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। বলতেছে এই কারণে বৃক্ষ কি সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করে। কারণ সে ফুল ফুটাচ্ছে কেন? মানুষের জন্য। সে ফল ধরাচ্ছে কেন? মানুষের জন্য। তার নিজের এখানে আসলে কোনো স্বার্থ নাই, কিন্তু সে কিন্তু কাজ করে যাচ্ছে। সজীবতার সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। বলতেছে সজীবতা মানে খুব সতেজ। বৃক্ষ কি একটা সজীব না? প্রতিদিন তার বৃদ্ধি হচ্ছে। এবং সার্থকতা, সে কিন্তু সার্থক, তার জীবনে সে সার্থক, কারণ সে মানুষের জন্য কাজ করছে, এটা বলতেছেন। অবশ্যই রবীন্দ্রনাথ অন্য কথা বলতেছে। অবশ্যই কি রবীন্দ্রনাথ হচ্ছে অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মানুষের সাদৃশ্য, তিনি কি ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে একটা তুলনা করছে। এবং সেখানে উনি তুলনা করে কি বলছে যে মানে নদীর গতির মধ্যে হচ্ছে মানুষের মনুষ্যত্বের, যে মানুষে কি মনুষ্যত্বের সাদৃশ্য তিনি দেখতে পেয়েছেন। তার মনে হয়, তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিকে উপলব্ধি হয়। মানে বলতে রবীন্দ্রনাথের মধ্যে কি মনুষ্যত্বের যে বেদনা, সেটা হচ্ছে কি নদীর গতির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারবো। ফুলের ফোঁটার মধ্যে না, ফুলের ফোঁটার মাধ্যমে ওই বেদনা উপলব্ধি করা যায় না। কেন? দেখো, ফুলের ফোঁটা সহজ। রবীন্দ্রনাথ মতে কি ফুলের ফোঁটা হচ্ছে কি সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেরোতে হয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। কিন্তু আমাদের প্রাবন্ধিক কি বলে যে হ্যাঁ ঠিক আছে, ফুল হুট করে ফুটে যাচ্ছে গা, সহজ, ঠিক আছে মেনে নিলাম। নদীকে অনেক বাধায় ডিঙায় তাকিয়ে সাগরে গিয়ে পতিত হতে হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ যদি ফুল ফোটার দিকে না তাকিয়ে একটা গাছের মধ্যে কিভাবে ফুল ফুটছে, শুধু ফুল ফোটা না, একটা গাছে কিভাবে ফুল, কারণ গাছ থেকে আগে বড় হতে হচ্ছে, তার মোটা তাজা হতে, তার নিজস্ব যে পুষ্টিগুণ আছে সবগুলো পেতে হচ্ছে, তাকে আগে তার নিজকে স্ট্রং করতে হচ্ছে এরপরে সে একটা ফুল ফুটাতে পারছে, এরপর সে একটা ফল ধরাতে পারছে। ওই দিকে যদি রবীন্দ্রনাথ তাকাতো তাহলে হয়তো রবীন্দ্রনাথ কি আরো ভালোভাবে বুঝতে পারতাম। তপবন প্রেম, তপবন যারা আছে গাছপালা পছন্দ করে, বাগান পছন্দ করে, ওদেরকে তপবন প্রেমিক বলে। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। আমাদের লেখক বলতেছে রবীন্দ্রনাথ গাছপালা পছন্দ করে, কিন্তু তিনি যে কেন এর দিকে তাকান নাই, মানে একটা বৃক্ষের ফুল ফোটার দিকে তাকান নাই, শুধু ফুল ফোটার দিকে তাকাইছেন, এটা আমি আসলে বুঝছি না। বলছে জানি বলা হবে, বলছে যদি আমি কথা বলি রবীন্দ্রনাথ নিয়ে কথা বলি, তাহলে আমার কি বলা হবে যে নদীর গতিতে মনুষ্যের দুঃখ স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানো স্পষ্ট হয়ে ওঠে না। বলতেছে আমাদের লেখক বলতেছে আমি জানি যে যদি আমি এই কথা বলি তাহলে আমাকে অনেকে কি বলে যে নদীর গতিতে যেভাবে হচ্ছে যে মানে মনুষ্যত্বের দুঃখ স্পষ্ট হয়ে ওঠে, ফুল ফোটানোর মধ্যে তা কি ও স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাই কবি কি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। জীবন আচ্ছা, উত্তরে বলবো আমাদের বলতেছি কি আমি হচ্ছে তখন যদি আমাকে কথা বলে, এটা বাহ্যিক চলে আসছে, তখন আমি উত্তরে বলবো কি চর্মচক্ষু আমার চোখের সামনে যে চক্ষু আছে, মানে অর্থাৎ আমার একদম সরাসরি যে চোখের দৃষ্টি আছে, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা অনুভূতির চক্ষু মানে কি চোখ বড় করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়। বলতেছে আমরা যদি চর্মচক্ষুকে মানে আমার চোখের সামনে হুট করে সামনে যেটা দেখতেছি এটা যদি না দেখে আমরা যদি অনুভূতি এবং কল্পনার যে দৃষ্টি, বলে না অন্তরের দৃষ্টি, অন্তর দিয়ে দেখো আমাকে, অন্তর দিয়ে ভালোবাসো, বলে না মানুষ কত কিছু বলে, অন্তরের যে ওই দৃশ্য দিয়ে যদি দেখে, ওই চোখ দিয়ে যদি দেখে, তাহলে কি বৃক্ষের বেদনা আমাদের উপলব্ধি করা সহজ হয়। আর বৃক্ষের সাধনা যেমন একটা ধীরে স্থির ভাব দেখতে পাচ্ছ, বৃক্ষের সাধনা কি একটা ধীরে স্থির, একটা গাছ কি মানে আজকে রোপণ করছে কালকে গাছ হয়ে গেছে এরকম হয় না। গাছকে কি হইতে বড় হওয়ার জন্য কি সময় লাগে। মানুষের সাধনায় তেমনি একটা ধীরে স্থির ভাব দেখতে পাওয়া যায়। বলতে মানুষের সাধনায় কি ওরকম একটা ধীরে স্থির ভাব দেখতে যায়। আর এটাই হওয়া উচিত নয় কি বলছে, আর এতে কি হওয়া উচিত না অনাবত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত। বলতে মানুষ প্রতিদিন সে বেরোচ্ছে, মানে প্রতিদিন যা শুধু মানে উত্থান হচ্ছে, কোনো ডাউনফল নাই, এরকম হয় না। মানুষের জীবন গেছে উত্থান পতন, এভাবে মানুষের জীবন চলে। বুঝছো? কত সুন্দর গ্রাফ দেখাইছি, মোটামুটি ফিজিক্স পড়ে ফেলতেছি, ঠিক আছে। বুঝছে যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তার বৃক্ষে অভিযুক্ত। বলছে মানুষ কিন্তু কিছু গোপন এবং নীরব সাধনা থাকা উচিত, এবং সেটা কি বৃক্ষের মধ্যে দেখা যায়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরের পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমাদের প্রত্যেক দেখতে পাই না। আমরা প্রতিদিন নদী দেখতে পাচ্ছি, প্রতিদিন আমাদের আশেপাশে কি নদী থাকে? আসলে থাকে না। কিন্তু এখানে বলছে কিন্তু বৃক্ষের ফুল ফোটানো এবং ফল ধরানোর ছবি কিন্তু আমরা প্রত্যেক চোখে, বৃক্ষের কি ফুল ফোটানোর ছবি এবং তার ফল ধরানোর ছবি কিন্তু আমরা প্রতিদিন কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। দৌড়ের কাছে, দৌড় মানে হচ্ছে দরজা, দৌড় মানে কি দরজা, দৌড় মানে হচ্ছে দ র বর্গীয় জ আকার দরজা। দৌড় মানে কি দরজা, দরজার কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি
শাস্তি না শান্তি হবে, নতি শান্তি এবং সেবার বাণী প্রচার করবে। বলছে যে আমাদের বাড়ির পাশে থেকে সে তার শান্তির বাণী প্রচার করছে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সাধনার ব্যাপারে কি, তুমি যদি কোনো কিছু একটা করো, তুমি যদি কোনো কিছু না পাও, করার বিনিময়ে যদি না পাও, দেখবে যে ওই কাজটা করার পর খুব একটা আগ্রহ আসবে না। মানে আমি পড়াচ্ছি, পড়ানোর পরে যদি আমি একটা প্রাপ্তি না পাই, আমি যদি কিছু একটা না পাই, মানে আমার যে লক্ষ্য আমি যদি অর্জন করতে না পারি, আমি দেখবো পড়ানোর প্রতি আমার আগ্রহ হারিয়ে যাচ্ছে। সত্য কথা, তোমার প্রত্যেকটা পড়াশুনো, মনে করো তুমি পড়াশুনো করছো কিন্তু তুমি ফল পাচ্ছ না, তোমার দেখবে একটা সময় গিয়ে আগ্রহ একটু কমে যাচ্ছে গা। এখন আগ্রহ কেন কমবে, এটার জন্য তোমাকে ভাবতে হবে, এটার জন্য ভাবতে হবে, কাজ করতে হবে, বের করতে হবে এই জিনিসটা। তো বলছে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়াতে সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। নদীতে সাগরে পতিত হচ্ছে, এখানে আমরা নদীর প্রাপ্তিটা দেখতে পাচ্ছি, নদীর প্রাপ্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে তো প্রাপ্তি নয়, সেটা কি আত্মবিসর্জন। বলতেছে ওইটা তো কোনো প্রাপ্তি না, ওইটা কি আত্মবিসর্জন। আমার গলা একটু ভেঙে গেছে, এই জন্য দুঃখিত। বলছে নদীর ওইটা কি প্রাপ্তি নয়, এটা নদীর আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে। অপরপক্ষে কি বৃক্ষের যে প্রাপ্তি সেটা কি আমার চোখের সামনে একদম ছবি হয়ে, মানে আমার স্পষ্ট দেখতে পাই। ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হইতে, তখন আপনি থেকে বলতে ইচ্ছা করে এই তো সাধনার সার্থক, এই তো সাধনার সার্থকতা। একটা গাছ যখন ফুলে ফলে পরিপূর্ণ হইতে, তখন আমাদের নিচ থেকে বলতে ইচ্ছা করে এই তো সাধনা, এবং এই তো সাধনার সার্থকতা। বৃক্ষের প্রাপ্তি ও দান এক হয়ে গেছে। বৃক্ষের কি, বৃক্ষের আবার প্রাপ্তি যেটা সেটাই তার হচ্ছে দান, সেটা তার এক হয়ে গেছে। যেমন বৃক্ষ ফুল এবং ফল একই সঙ্গে তার প্রাপ্তি এবং দান, এগুলো তার কি, মানে সে এত কষ্ট করে একটা কি হচ্ছে একটা প্রাপ্তি পাচ্ছে, সেটা কি সে ফুল ফুলে যেতে পারতেছে, সে ফল ধরে যেতে পারতেছে, সেটা কিন্তু আবার তার এক প্রকার দানও। সে মানুষের প্রাপ্তি দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। একটু 30 সেকেন্ড ধরো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু আশা করি বুঝছো। এরপরে কি, বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরে দৃষ্টিধর্ম উপলব্ধি করেছেন। বলতেছে রবীন্দ্রনাথ কি বৃক্ষের দিকে তাকায়, তিনি হচ্ছে অন্তরের যে ধর্ম, অন্তরের দৃষ্টিধর্ম ওইটা উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়। বলতেছে তার অনেক কবিতায় এই জিনিসটার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেন না। বলছে তিনি রবীন্দ্রনাথ কি কবিতার মধ্যে বৃক্ষের যে প্রাপ্তি বা বৃক্ষের বিষয়ে যে তার যে ধারণা, সেটা অনেক কবিতায় বলেছেন, কিন্তু সেটা তিনি কি তার কোনো গদ্যে, তার কোনো লেখা বা অর্থাৎ এখানে মূলত গল্প বুঝাচ্ছে, গল্প বলতে আমি বুঝাই এটা তার কোনো লেখার কথা বোঝাচ্ছে, তার কোনো লেখায় তা কি স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো, বলতেছে কি বললে সেটা হয়তো ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছে যে সার্থকতার প্রতীক রয়েছে তার সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। বলছে তাহলে হয়তো মানে নিজের ঘরের কাছে একটা সার্থকতার প্রতীক আছে, সেটা সম্পর্কে আমরা আমরা আগে থেকে জানতে পারতাম। বলছে কি নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। নীরব ভাষা কি, নীরব ভাষায় বৃক্ষ হচ্ছে আমাদেরকে সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে আমাদের। গানটা কিভাবে শুনতে হবে, অনুভূতির কান দিয়ে। আমার এই যে কান আছে এই কান দিয়ে শুনলে হবে না। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানে। তাহলে বুঝতে হবে কি জীবনের মানে বৃদ্ধি এবং ধর্মের মানে, ধর্ম কিন্তু তোমাকে প্রতিদিন তোমার চর্চা, তোমার ধর্মের সম্পর্কে জ্ঞান এগুলো বাড়াইতে হবে। এবং ইসলাম ধর্মে খুব একটা কথা আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তোমাকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে। তুমি সত্য মিথ্যা কোনটা পার্থক্য করতে হলে তোমাকে জানতে হবে। প্রকৃতির যে ধর্ম তা মানুষের মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা এবং জীবজন্তুর বৃদ্ধির উপর, তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপর তার নিজের হাত রয়েছে। আমাদের যে বৃদ্ধি, আমাদের বৃদ্ধির উপর আমাদের হাত রয়েছে। আমরা খাওয়া দাওয়া বা আমাদের লাইফস্টাইল আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছি, কিন্তু গাছপালা হয়তো সেটা পারছে না। আর এখানে মানুষের মজা বলতে, আর এটাই হচ্ছে মানুষের পার্থক্য, এবং মানুষের এই পার্থক্যটাই তার কি মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক, মানুষের বৃদ্ধি শুধু দৈহিক না, সে শুধু শরীরে বড় হচ্ছে, এটাতে তার কিন্তু বৃদ্ধি না। তুমি যদি মনে বা তোমার চিন্তা ভাবনা বা ম্যাচিউরিটি যেটা আমরা বলি, ওই জিনিসটা যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি আসলে কখনো বড় হও নাই। মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা হবে, তাই তো আত্মা বলছে অন্তরে আমার যে পরিপক্কতা, অর্থাৎ আমি দুঃখ পাওয়ার মাধ্যমে আমাদের একবার দেখবে যে আমরা অনেক কিছু শিখি, তারপর আমাদের বেদনার মাধ্যমে অনেক কিছু শিখি, সুখ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই, সবকিছুর মাধ্যমে আমাদের অন্তর পরিপক্ক হয়, এবং এটা হচ্ছে আমাদের আত্মা। এই আত্মারও ফল, এই আত্মারও ফল স্রষ্টার উপভোগ্য। বলছে এটাই হচ্ছে কি স্রষ্টার একটা উপভোগ্য। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, আচ্ছা এখানে ইংলিশ একটা লাইন ছিল, এইটাই এখানে আসছে ইংলিশ, যেটার বাংলা হচ্ছে কি পরিপক্কতা হিসেবে পরিপক্কতা, অর্থাৎ তুমি যখন নিজে উপযুক্ত হওয়া, অর্থাৎ ম্যাচিউরিটি আমরা যে বলছি, ওই ম্যাচিউরিটি হচ্ছে সব। এখানে বুঝাইছে কি ম্যাচিউরিটি হচ্ছে সব, আমরা সহজে বুঝাইলাম। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তার স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম এবং গভীর অনুভূতি দ্বারা আত্মার
পরিপুষ্ট ও মাধুর্য সম্পাদন করে। বলতেছে আমরা অনেক কিছু দেখার মাধ্যমে, অনেক কিছু শেখার মাধ্যমে এবং গভীর অনুভূতির মাধ্যমে আমরা ওই নিজের আত্মাকে পরিপূর্ণ করতে পারি, নিজের আত্মা মাধুর্য বা নিজের আত্মার সৌন্দর্যতা বৃদ্ধি করতে পারি। তাই তাদের সাধনায় আমাদের মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু বলতে, তাই ওই সাধনাটা কি আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনোই শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে। বলতে বিজ্ঞান যেটা হচ্ছে আমাদের হাতে কলম বলতে কি যে ল্যাবরেটরি, ওই জিনিসটা আমাদের কখনো কি শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কেননা তাদের আমাদের আত্মার উন্নতি হয় না। কারণ কি সেখানে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ এবং মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না। বলছে আমাদের জীবনবোধ এবং মূল্যবোধের ওই এর মাধ্যমে আর বিজ্ঞানের মাধ্যমে সেটা আমাদের অন্তর কখনো পরিপূর্ণ হয় না। তা হয় সাহিত্য শিল্পকলা দ্বারা। বলতে আমাদের অন্তর পরিপূর্ণ হয় কিসের মাধ্যমে? সাহিত্য শিল্পকলা দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য, তাই শিক্ষাক্ষেত্রে সাহিত্য শিল্পকলার এত মূল্য আছে। ওপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। তা আমাদের বড় হইতে হবে এবং ধাপে ধাপে আমাদের নিজেদেরকে উন্নত করতে হবে। ওই যে বৃদ্ধি, ওই বৃদ্ধির চমৎকার উদাহরণ হচ্ছে কি বৃক্ষ। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবল বৃদ্ধির বলতেছে কি বৃক্ষের অঙ্কুরিত, তার ফুল ফুটা থেকে শুরু করে একদম তার ফল, মানে ফুল ফুটা থেকে শুরু করে তার ফল দেওয়া সবকিছু কি তার বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি। জীবনের ঘুরো বলতে গভীর ভেতরের অর্থ, গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি। বলতে আমার জীবনের মূল রহস্য, জীবনের যে মূল উদ্দেশ্য, এটা সম্পর্কে আমরা জানতে পারি বৃক্ষের মাধ্যমে, বৃক্ষকে দেখার মাধ্যমে। বৃক্ষে যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। বৃক্ষকে শুধু আমাদেরকে বৃদ্ধির ইশারা দেওয়ার, বৃদ্ধির ইঙ্গিত দেয়, সেটা শুধু তা না। বৃক্ষ আমাদের কি প্রশান্তি, বৃক্ষ আমাদেরকে একটা শান্তির বার্তা দেয়। আমরা গাছের তলে থাকলে আমার ভালো লাগে, শান্তি লাগে। বৃক্ষের মধ্যে আমরা একটা কি প্রকৃতি, একটা সৌন্দর্যের একটা দিক বুঝতে পারি। বৃক্ষের মধ্যে আমরা একটা সতেজ হই, আমার কাছে একটা সজীবতা ফিল হয়। অতি শান্ত এবং সহিষ্ণুতা সে জীবন গুরুভার বহন করে। তুমি দেখো গাছের উপর তুমি যত অত্যাচার করো, সে কিন্তু তোমাকে কোনো কিছু করছে না। এটাই আজকের গল্প এখানেই শেষ, বা আজকের প্রবন্ধ এখানেই শেষ, সমাপ্ত। আশা করি তোমরা সবাই বুঝছো। আমি কোনো সময় নষ্ট না করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, কারণ আমার মনে হয় তোমরা যারা এইচএসসি পড়াশোনা করছো, মানে সময় নষ্ট করার মতো কোনো সময় তোমাদের কাছে আসলে নাই। তোমরা অনেক ক্লাস পাবা এই জিনিসটার উপর, মানে এক ঘন্টার ক্লাস নিয়ে ফেলছে। এই জিনিসটার ক্লাস আসলে কখনো কি 1 ঘন্টার নেওয়ার মতো কোনো জিনিস না। শব্দার্থ তুমি কি শব্দার্থ পড়লে বুঝছো না? কবি পরিচিতি হয়তো কিছু লাইন এটা করা যায় যে তোমাকে কোনগুলো ইম্পর্টেন্ট এটা বলে দেওয়া যায়। ওগুলো আমরা আমাদের পেজ বেছে যে গ্রুপগুলো আছে বা আমাদের ক্লাসরুমে, আমাদের অফলাইন ক্লাসে আমরা এগুলো বলে দিচ্ছি, ওইগুলো বলে দেওয়া হচ্ছে। তো কিন্তু অনলাইনের ক্ষেত্রে আমার মনে হয় তোমার গল্পটা বোঝার জন্য যে জিনিসটা দরকার, সেটা অল্প কথার মধ্যে মূল থিমটা যদি তোমাকে বুঝিয়ে দেওয়া যায়, এটা যথেষ্ট। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।